শুনানির দিকে আসুন, আরো একবার নজর রাখা যাক। জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি তুলে নিন, এবার তাদের কাজে ফেরা উচিত। আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। জুনিয়র চিকিৎসকদের আশ্বস্ত হওয়া উচিত, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। We have created conditions for them to come back to work. Yes. We have recorded their assurance that now that you have said that there will be no vindictive or adverse action, they will take a decision to come back to work. Yes. Let them now do whatever they have to do to implement that assurance and come back to work. আসুন এই নিয়ে একটু কথা বলি। আমাদের সঙ্গে সহকর্মী অর্ণব হাজরা রয়েছেন। অর্ণব, আমাদের সুপ্রিম শুনানির দিকে নজর ছিল। কর্মবিরতিতে ফেরা, কর্মবিরতি তুলে নেওয়া উচিত, কাজে ফেরা উচিত জুনিয়র চিকিৎসকদের। তারা জিবি মিটিং করে ডিসিশন নেবেন, তাদের পক্ষের আইনজীবী এতটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। বিষয়টা হচ্ছে সিবিআই এর মতো তদন্ত করছে। আমরা যদি তদন্তের পার্টটা দেখি, তাহলে সিবিআই এখনো পর্যন্ত সেকেন্ড স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে 25শে নভেম্বর। খুব ভুল না হলে আরো একটা স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্ট চেয়েছে। এখনো পর্যন্ত তদন্তের গতি প্রকৃতি সিবিআই এর দিক থেকে কতটা এগোলো? দেখো, আজকে সিবিআই তরফে যে স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়, সেই স্ট্যাটাস রিপোর্ট 3 বিচারপতি সেটা খতিয়ে দেখার পর সিবিআইয়ের আরও কিছুটা সময় লাগবে তদন্তের অগ্রগতি সুপ্রিম কোর্টকে দেখাতে, এটা তারা রিপোর্টে জানিয়েছে। এবং এর আগের দিন 9 তারিখ সেপ্টেম্বর মাসে শুনানির দিন সুপ্রিম কোর্ট তদন্ত নিয়ে যে প্রশ্নগুলো রেখেছিল, 1, চালান ছাড়া পোস্টমর্টম হয়েছে কিনা, 2, যে জায়গায় অর্থাৎ ঘটনার অকুস্থল বলা হচ্ছে যেটা প্লেস অফ অকারেন্স, সেটা অল্টার করা হয়েছে কিনা, সেটা পরিবর্তন করা হয়েছে কিনা, 3, তথ্য বা নথি সেটাকে বদল করা হয়েছে কিনা, সেটাকে বিকৃত করা হয়েছে কিনা। এই ধরনের যে প্রশ্নগুলো সুপ্রিম কোর্টে ছিল, সেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর সিবিআই আজ স্ট্যাটাস রিপোর্টে দিয়েছে এবং দেওয়ার পরে তারা আরও সময় প্রার্থনা করেছে। সিবিআইকে সেই সময়টা সুপ্রিম কোর্ট দিয়েছে। তবে এই তদন্তে স্ট্যাটাস রিপোর্ট দিতে গিয়ে সিবিআই তরফে সলিসিটর জেনারেল বললেন এ রাজ্যে তারা তদন্ত করতে গিয়ে নানা রকম সমস্যায় পড়ছেন এবং সেই সমস্যাটা হচ্ছে এখানকার মানুষ বা কনসার্ন এই তদন্তের সঙ্গে যারা যুক্ত থাকতে পারেন, সম্ভাব্য তথ্য দিয়ে সাহায্য করতে পারেন, তারা ভয় পাচ্ছেন মুখ খুলতে। তারা আসুন এগিয়ে সিবিআই এর সিনিয়র আধিকারিকের সঙ্গে কথা বলবেন, কারণ নাম ঠিকানা সামনে আনা হবে না। এই আপিলটাও কিন্তু সিবিআই তরফে করা হলো। কবে চার্জশিট গঠন করা হবে এই প্রশ্নও তো আজ তোলা হয়েছে সুপ্রিম কোর্টে। সিবিআই কে তো এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে অর্ণব। একেবারে তাই। দেখো, এই ধরনের ইনিয়াস ক্রাইমের ক্ষেত্রে যে স্ট্যাটিউটারি যে পিরিয়ড রয়েছে, 90 দিনের মধ্যে চার্জশিট দেওয়া বা 60 দিনের মধ্যে চার্জশিট দেওয়া, এই 90 দিনের মধ্যে চার্জশিট দেওয়া বা স্ট্যাটিউটারি অর্থাৎ বিধিসম্মত যে নির্দিষ্ট দিন রয়েছে যার মধ্যে চার্জশিট না দিলে অভিযুক্তরা জামিন পেয়ে যেতে পারে, এই বিষয়টা সিবিআইকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তুমি যে তদন্ত করছো, তোমাকে আমি সময় দিচ্ছি, কিন্তু এই পিরিয়ডটা মাথায় রেখে তদন্তটাকে দ্রুত জাল গুটিয়ে আনুক, এই বার্তাটাও শীর্ষ আদালতের তরফে সিবিআইকে দেওয়া হয়েছে। তবে একই সঙ্গে বেশ কিছু প্রশ্ন কিন্তু তদন্ত নিয়ে উঠে এসছে। বিভিন্ন মামলাকারী মূলত এই কলকাতার থেকে যে জনস্বার্থ মামলা হয়েছিল, বিজয় সিংহল তার আইনজীবী ফিরোজ এদুল যে প্রশ্ন তুলেছেন। প্রথম প্রশ্ন, চালান কোথায় গেল? হাইকোর্টে চালান দেখানো হয়েছিল, এখানে গেল না কেন? এবং প্রায় 7 থেকে 8 ঘন্টার একটা প্রসিডিং হলো, ইনকোয়েস্ট, পিএম এবং দেহ পোস্টমর্টম সহ সমস্ত প্রক্রিয়াটা প্রায় 7 থেকে 8 ঘন্টা, কিন্তু সিবিআইয়ের হাতে মাত্র 27 মিনিটের ফুটেজ তুলে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে রাজ্য বলেছে যা সিসিটিভি আছে, মূলত 4টে সিসি ক্যামেরার কথা বলা হয়েছে আরজি করের এই সেমিনার হল কেন্দ্রিক যে 4টে, কোন পয়েন্টে তারা কিন্তু সই করে সিবিআইকে সেটা বুঝিয়ে দিয়েছে 32 জিবিতে। এক্ষেত্রে প্রধান বিচারপতি বলেছেন একটা সিসিটিভি ফুটেজের জন্য সেটা 100 জিবির পেন ড্রাইভ হতে পারে, কিন্তু কোন কোম্পানির এবং তার যে ডেটা, অর্থাৎ সেই ডেটাটাকে ট্র্যাক করার জন্য যে পদ্ধতি রয়েছে, অর্থাৎ সেটার হ্যাশট্যাগ বলা বা ব্রেকার বলা হয়, এই ধরনের যে সিস্টেম, তার জন্য সম্পূর্ণ এই ডেটাটা দেওয়া উচিত, সম্পূর্ণ তথ্যটা দেওয়া উচিত। এই জায়গাতে কিন্তু অর্ণব, রাজ্য তো বলছে পুরো ফুটেজ দেওয়া হয়ে গিয়েছে, সিবিআই বলছে যে না, শুধুমাত্র 27 মিনিটের ফুটেজ তারা পেয়েছেন। তাহলে কলকাতা পুলিশ আবার কেন ফুটেজ দিতে পারছে না, এই প্রশ্ন আদালত তুলেছে। দেখো, একেবারেই তাই। রাজ্য তারা বলছে যে কলকাতা হাইকোর্টে নির্দেশ দেওয়ার দিন
সেদিনই কলকাতা হাইকোর্ট চত্বরে তারা সই করে, অর্থাৎ সিবিআই অফিসার যিনি ফুটেজ নিয়েছেন তার কাছ থেকে সই করে নেওয়া হয়েছে এবং তার মধ্যে এন্টার ফুটেজ রয়েছে, কিছু হয়তো টেকনিক্যাল গ্লিচ আছে, কিন্তু সিবিআই বলছে তারা 4টে ক্লিক পেয়েছে যেখানে 27 মিনিটের বেশি ফুটেজ নাই। এই ফুটেজ যদি পুরোটা পাওয়া যায় তাহলে হয়তো অনেক কিছু সামনে আসতে পারে। ঠিক তাই এক্ষেত্রে নির্দিষ্ট যে পদ্ধতি রয়েছে, অর্থাৎ অরিজিনাল যে পেন ড্রাইভে এই ফুটেজ তোলা হয়েছে, অর্থাৎ যে সিসিটিভি যেটাতে স্টোর হচ্ছে সেটা কোন মেশিনের, এবং সেই সংক্রান্ত ডিজিটাল ব্রেকার যেগুলি বলা হয় বা সেগুলি হ্যাশ। বেশ, অর্ণব তুমি আমাদের সঙ্গে থাকো। 4টি হার্ড ডিস্কে সব তথ্য দেওয়া হয়েছে, রাজ্যের তরফ থেকে বলা হয়েছে, কিন্তু রিপোর্ট বলছে একটি ক্যামেরার ফুটেজ দেওয়া হয়েছে, এমনই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। শুনুন একবার। 7 to 8 hours of footage is given. Ask your police Yes. team. Has that, Asta, 1 second. Has the DVR been handed over to Yes, the guy? yes. This is what happened. Mullah, the statement is made that it is not handed over. It is handed over. It's handed over in front of people. Mullah, it is not as doctors. We have a handing over, taking over documents signed by CBI. DVR has only 27 minutes. That the DVR was handed over, but it has only a recording of 27 minutes footage. It was sealed, Mullah. It was sealed. But They have opened it. Maybe so it was sealed, but nobody can claim that, well, CBI has destroyed any We are part. not saying that, Mullah. We are not saying that. When has the DVR of the CCTV at the hospital been handed over to the Yes. CBI is what we want to know. Mullah, on 14th of August, Is it your statement that nothing remains with this? yes, all of them handed over. আরো একবার চলে যাই, প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, এবার একটু জুনিয়র চিকিৎসকদের প্রসঙ্গে আসা যাক। তারা কর্মবিরতি প্রত্যাহার করবেন, কিন্তু কবে করবেন নির্দিষ্ট কোনো ডেট দেওয়া হয়নি, কিন্তু সুপ্রিম আশ্বাস তো তারা পেয়েছেন। সম্ভাবনা কতটা জোরালো এই কর্মবিরতি প্রত্যাহারের অতি দ্রুত? দেখো রুমেলা, এক্ষেত্রে একটা বিষয় রয়েছে, স্বস্তি এবং অস্বস্তি দুটোই কিন্তু লুকিয়ে রয়েছে জুনিয়র ডাক্তারদের। স্বস্তির কথা যদি বলো তাহলে যে 5টা পয়েন্ট নিয়ে এতদিন আন্দোলন করছে জুনিয়র ডাক্তাররা, সেই 5টা পয়েন্ট সুপ্রিম কোর্টের শীর্ষ আদালতের নজরবন্দি তারা করতে পেরেছে এবং সেই পয়েন্টগুলো অ্যাড্রেস করতে পেরেছে মুখ্যমন্ত্রী, রাজ্যের যিনি হেড প্রশাসনিক প্রধান আমাদের মুখ্যমন্ত্রী, তার পাশাপাশি সুপ্রিম কোর্টে। এবং এই যে মিটিং হয়েছে, কি হয়েছে না হয়েছে, সেটা সুপ্রিম কোর্টের অর্ডারের মধ্যে লিপিবদ্ধ থাকছে। অর্থাৎ আজ থেকে 50-100 বছর পরেও যদি হয়, সুপ্রিম কোর্টে অর্ডারটা থাকবে, সেখানে কিন্তু এটা নজির হিসাবে থাকবে। সেটা যদি তাদের স্বস্তির হয়। পাশাপাশি অস্বস্তির জায়গা তারা পয়েন্ট আউট করছে, তাদের সিনিয়র অ্যাডভোকেট ইন্দিরা জয়সিং, যে কারা এর জন্য দায়বদ্ধ। অর্থাৎ এই জুনিয়র ডাক্তাররা বা ডাক চিকিৎসক সমাজ কাজ করার মধ্যে 3টে জায়গার সঙ্গে তারা সম্পর্কযুক্ত থাকেন। এক, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, যারা তাদের রেজিস্ট্রেশন দেয় আমরা জানি, তার পাশাপাশি তাদের বিশ্ববিদ্যালয়, হেলথ ইউনিভার্সিটি আর স্বাস্থ্য দপ্তর। এই 3টে ডিপার্টমেন্টে কোথাও কিন্তু সেভাবে নড়চড় সরানো হয়নি। তাদের দাবি ছিল, সেটা রাজ্য মেনে নিয়েছে। গতকাল বৈঠকের পর 2 স্বাস্থ্য অধিকর্তা এবং শিক্ষা অধিকর্তা তাদের শরীরে এই বিষয়গুলো মেনে নেওয়া হয়েছে, কিন্তু এমসি অর্থাৎ মেডিকেল কাউন্সিল তার কোনো রদবদল হয়নি, এবং রাজ্যের যে প্রশাসনিক কাঠামো তার মধ্যে কোনো রদবদল হয়নি। এবং এই ঘটনার জন্য কারা ফিক্সেবল, অর্থাৎ রেসপন্সিবিলিটি কাদের, তাদের যদি না নির্দিষ্ট করা হয় তাহলে তারা কিভাবে কাজ করবেন, কারা তো সেই একই সিস্টেমে কাজ করতে কর্মবিরতি ছেড়ে ফিরবেন, তারা আবার যে একই রকম রোষের শিকার হবেন না, একই রকম ঘটনার পুনরাবৃত্তির মুখোমুখি হবেন না, সেটাকে নির্দিষ্ট করে দেবে। অর্ণব, তুমি একটু আমাদের সঙ্গে থাকো, আইনজীবীদের কিছু বক্তব্য শোনা যাক। কি কি হলো শুনানিতে এবং কোন কোন অংশ আজকে উঠে এসেছে? আমি প্রথম থেকে শুনানি যাবে, মানে যেভাবে হয়েছে ক্রনোলজিক্যালি এক্স্যাক্টলি ওইভাবে আমি এক্সপ্লেইন করব। ফার্স্টে ইট ইজ স্টার্টেড উইথ দ্য সাবমিশন অফ দ্য স্ট্যাটাস রিপোর্ট। এটা 3 নম্বর স্ট্যাটাস রিপোর্ট, দ্য 3rd স্ট্যাটাস রিপোর্ট সাবমিটেড বাই সিবিআই। প্রথম দিন 20 তারিখে স্ট্যাটাস রিপোর্ট সাবমিট হয়েছিল, 22 তারিখে হয়েছিল, 9 তারিখে হয়েছিল, তারপর আজ হলো। তো তার বেসিসে প্রগ্রেস অফ দ্য ইনভেস্টিগেশন বা তদন্তের অগ্রগতি নিয়ে অনেকগুলো দিক সিবিআই নিয়ে এসছে। আমরা লাস্ট অকেশনে 9 তারিখে মিস্টার ইদুলজি আর্গু করেছিলেন অনেকগুলো সায়েন্টিফিক এভিডেন্সের পয়েন্ট নিয়ে। সেই ম্যাক্সিমাম দিকগুলোই হয়তো সিবিআই কভার আপ করেছে, যেটা আমরা চিফ জাস্টিসের অবজারভেশন থেকে শুনতে পেলাম। যেহেতু ম্যাটার খুবই সেন্সিটিভ এবং এই মামলায় অনেকগুলো মাল্টি লেয়ার্স ইনভেস্টিগেশন হচ্ছে, দিস ইজ এ ব্রড ম্যাটার। মাল্টি লেয়ার্স ইনভেস্টিগেশনের জন্য অনেক টাইপের অ্যাকিউজ রয়েছেন, এখানে সাসপেক্ট রয়েছেন, যেটা চিফ জাস্টিস বা কোর্ট চাইছেন না।
কোনো রকম তদন্তের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে সেটা যাতে কেউ জানতে না পারে। বাট মহামান্য আদালত আজ এটাকে সাধারণ লোককে আশ্বস্ত করেছেন, বারবার উনি এটাকে বলেছেন যে সাধারণ লোকের ঘাবড়ানোর কোনো জায়গা নেই যে তদন্তে এত দেরি হচ্ছে কেন। হ্যাঁ, অ্যাজ অ্যান অ্যাডভোকেট অলসো আই ফিল দ্যাট সিবিআইকে একটা কমপ্লিট টাইম দিতে হবে, কারণ সিবিআই এই মামলায় 5 দিন পর থেকে এসছেন। প্রথম 5 দিনে যে গোল্ডেন আওয়ার্স ছিল ইনভেস্টিগেশনের, তার মধ্যে অনেকগুলো এলিগেশনস আছে টু বারি অফ দিস এভিডেন্সেস, এভিডেন্স ডিস্ট্রাকশন, এভিডেন্স ম্যানিপুলেশন, লট অফ থিংস হ্যাভ বিন অল্টার্ড। তো সেই দিকগুলোর পর যে বাকি যে দিকগুলো আছে সেখান থেকে সিবিআই ইনভেস্টিগেশন শুরু করলো। ইনভেস্টিগেশন শুরু করার পর সায়েন্টিফিক এভিডেন্স পাওয়া, বাকি দিকগুলোকে ডেভেলপ করা, মাল্টি লেয়ার স্ক্যানার করা, সেই জিনিসগুলোর মধ্যে নেচারালি রিজনেবলি কিছুটা টাইমের দরকার। সেই টাইম কমপ্লিট হবে, তারপর সিবিআই চার্জশিট জমা দেবেন। তো সাধারণ লোকরা আশ্বস্ত থাকতে পারেন যে সিবিআইয়ের গতি প্রকৃতি নিয়ে কোর্ট যেটা অবজারভেশন দিয়ে, যেটা কোর্ট নিজেরা মনে করছেন, তো দ্যাট ইজ ভাইটাল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে সামহাউ অর আদার কোর্টের কাছে বারবার প্রেয়ার করা হচ্ছিল যে জুনিয়র ডক্টরদের সঙ্গে সেটেলমেন্ট হয়েছে, গতদিন অনেকগুলো দাবি মানা হয়েছে, চিফ মিনিস্টার অনেকগুলো এসিউরেন্স দিয়েছেন, তাহলে জুনিয়র ডক্টররা এখন কবে কাজে ফিরবে। সো দিস প্রেয়ার ওয়াজ ইন নেচার দ্যাট দ্য জুনিয়র ডক্টরস মে বি ফোর্স টু জয়েন ব্যাক টু দ্য ওয়ার্ক। কোর্ট আগের যে অর্ডার রয়েছে জুনিয়র ডক্টরদের নিয়ে, সেই অবজারভেশনে কোনো রকম মডিফিকেশন করেননি, সেম অর্ডার ইজ এক্সিস্টিং। ইন দ্য মিন টাইম লাস্ট ডে অলসো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরদের আশ্বস্ত করেছেন বা সবাইকে যে জুনিয়র ডক্টররা যদি কাজে ফেরে তাহলে ওনাদের উপর কোনো পিউনিটি বা ডেট্রিমেন্টাল অ্যাকশন নেওয়া হবে না। আজ রাজ্যের তরফ থেকে কপিল সিবাল এপিয়ার হয়ে সেই জিনিসটাকে আবার রিএনফোর্স করেছেন, রিএফার্ম করেছেন যে ওনারা কোর্টের কাছে জানাচ্ছেন স্ট্রংলি যে ওনারা জুনিয়র ডক্টরদের এগেনস্টে কোনো স্টেপস নেবেন না। তারপরের পরিস্থিতি তৈরি হলো তাহলে জুনিয়র ডক্টররা কবে কাজে যোগ দেবে। তখন জুনিয়র ডক্টরদের হয়ে যিনি এপিয়ার হচ্ছিলেন সিনিয়র অ্যাডভোকেট ইন্দিরা জয়সিং, উনি জানালেন যে আমরা এখন ডিসিশনটা আমি এই মুহূর্তে জানাতে পারবো না, আই কান্ট গিভ এ ডেট, বিকজ এই ডিসিশনটা নেওয়া হয় জেনারেল বডি মিটিংয়ের পর। জেনারেল বডি মিটিং হয়তো আজ বা আগামীকাল হবে, তারপর জুনিয়র ডাক্তাররা সেটাকে ডিসাইড করবেন, ডিসাইড করে ওনারা কবে কাজে ফিরবেন সেই ব্যাপারে ডিসিশন নেবেন। কোর্ট খুবই প্রসঙ্গত এই একটা সুপ্রিম আশ্বাস পাওয়া গিয়েছে, জুনিয়র চিকিৎসকরা হয়তো আজ বা কালের মধ্যেই কোনো একটা ডিসিশনে যাবেন, তারা জিবি বৈঠক করবেন। জুনিয়র চিকিৎসকরা, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা এই সুপ্রিম আশ্বাসের পর কি বলছেন শোনা যায়। জুনিয়র ডাক্তাররা কাজে ফিরবেন কিনা সেটা অবশ্যই আমাদের যে প্যান জেনারেল বডি মিটিং হয় সেটা আমাদের আইনজীবীও তুলে ধরেছেন, দেখবেন সেই জেনারেল বডি মিটিংয়ে ডিসাইড হয়। আজকে জেনারেল বডি মিটিং হবে, সেই জেনারেল বডি মিটিং ডিসাইড করবে। 4 জনের পদত্যাগের কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, সেটা আমরা পজিটিভলি নিচ্ছি। এখন বিভিন্ন মেডিকেল কলেজে যে থ্রেড সিন্ডিকেট চলতো, ফেল করিয়ে দিত জোর করে, তাদের হোস্টেলে থাকতে দিত না, মারধর করতো, এই ধরনের ঘটনা বহু অভিযোগ আছে। সেই অভিযোগগুলোতে অবশ্যই আমাদের ভয় রয়েছে। দ্বিতীয়ত আরও একটা ভয় যে সিবিআই যে তদন্ত গ্রহণ করেছে আরজি করে, এখনো অবধি আমরা জানি না যে অপরাধীর সংখ্যা 1 নাকি 1-এর বেশি। যদি থেকে থাকে তারাও কিন্তু আরজি করে এখনো ঘুরছে, ফলে আমাদের ভয়ের জায়গাটা অবশ্যই এখানে একটা আছে। আমরা চাই অবিলম্বে সিবিআইয়ের এই তদন্ত শেষ হোক এবং কলেজে কলেজে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক। তারা আশা করছেন, তারা দাবি রেখেছেন এবং সেই দাবিগুলো রেখে 37-38 দিন ধরে তাদের এই আন্দোলন চলছে, যেখানে হয়তো এবার একটা ছেদ পড়তে পারে। তার কারণ সুপ্রিম আশ্বাস তারা পেয়েছেন, জেনারেল বডি মিটিং তারা করবেন, তারপরে তারা ফার্দার ডিসিশন নেবেন। সরাসরি চলে যাই, অর্ণব হাজরা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, জুনিয়র চিকিৎসকদের সঙ্গে পরবর্তীতেও আমরা কথা বলবো, কিন্তু এখনো প্রাথমিকভাবে কথা বলে যা বুঝতে পারছি তাদের মধ্যে এই ল্যাক অফ সিকিউরিটি, ল্যাক অফ সেফটি, ভয়, এই ব্যাপারটা কিন্তু কেটেও কাটছে না। দেখো, আমি অন্য একটা দিক বলবো। এই দীর্ঘ প্রায় 11টা থেকে শুনানি, প্রায় 2 ঘন্টার শুনানি। গতকাল রাত্রে রাজ্য মুখ্যমন্ত্রী এবং আন্দোলনরত চিকিৎসকদের মধ্যে বৈঠক, তার মিনিটস, সেখানে খোলা মনের যে আলোচনা হয়েছিল, যে বৈঠক হয়েছিল, সেটার এক্সটেন্ড ভার্সন আজকে আমরা সুপ্রিম কোর্টে দেখলাম। কেন বলছি এ কথা? আজকে যখন সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলছে চুক্তিভিত্তিক কর্মীদের দিয়ে যে 36 ঘন্টা চিকিৎসক কাজ করছেন তার নিরাপত্তা দেওয়াটা ঝুঁকির, এটা করা যায় না, এই জায়গা থেকে, এবং একই সঙ্গে জেন্ডার বৈষম্য, অর্থাৎ মহিলা চিকিৎসক 12 ঘন্টা ডিউটি করবেন, ও হয়তো সেখানে মেল যারা ডক্টর রয়েছেন তাদের ডিউটি আওয়ার্স অন্য হবে, এটাও হতে পারে না।
এই যখন প্রশ্ন এলো এবং একই সঙ্গে যে প্রোগ্রেস অন্তত আরজিকর হাসপাতালে যে নিরাপত্তার বন্দোবস্ত সেটার প্রোগ্রেস স্লো এই কথাটি বললেন সিজিআই, তখন রাজ্যের তরফে খোলা মনে সদিচ্ছা সরাসরি বলা হলো, যেটা নিয়ে এই শুনানিতে এলো, যে 19 অগস্টের রাজ্যের যে নির্দেশিকা স্বাস্থ্য দপ্তর দিয়েছিল সেটা আমরা দুটো ক্লজ ডিলিট করে দেবো। অর্থাৎ রাজ্য আরও এক ধাপ এগোলো। রাজ্য যে নির্দেশিকা জারি করে বলেছিল 12 ঘন্টা মহিলা চিকিৎসক ডিউটি করবেন এবং তাদের জন্য এই ব্যবস্থাপনা, সেই সাব ক্লজগুলো ডিলিট করে দিতে রাজ্য সম্মত হলো। অর্থাৎ যে সদিচ্ছা গতকাল ছিল সেই সদিচ্ছাটা আরও এক্সটেন্ড হলো রাজ্যের। এই জায়গা থেকেই হয়তোবা এই মামলার চাপে পড়ে জুনিয়র ডাক্তারদের সিনিয়র অ্যাডভোকেট ইন্দিরা জয় সিং তিনিও যখন সওয়াল করতে গেছিলেন, আমি যেটা শুরুতে একটু আগে বলছিলাম, যে এই মেডিকেল কাউন্সিল, স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, তারা যে বিশ্ববিদ্যালয় আন্ডারে পড়াশোনা করছে এই জুনিয়র ডাক্তাররা, এবং স্বাস্থ্য দপ্তর বা স্বাস্থ্য বিভাগ, এই তিনটের মধ্যে তো কোনো পরিবর্তন হচ্ছে না, সেই মানুষগুলোই রয়েছে, তারা তো আবার এরকম সমস্যার সম্মুখীন হতে পারেন। এইরকম একটা পয়েন্ট উত্থাপন করলেও শেষমেশ তাদের তরফে জুনিয়র ডাক্তারদের আইনজীবী, রাজ্য যখন নিজে বলছে বিজ্ঞপ্তি আমি ওই ডিলিট করে দেবো ওই অংশ সুপ্রিম কোর্টে পর্যবেক্ষণের পর, তারাও বলছে যে আমরা আমাদের কর্মবিরতির সিদ্ধান্ত প্রত্যাহার করে নেব, কারণ সুপ্রিম কোর্ট যেহেতু তার অর্ডারের মধ্যে তাদের এই 5 পয়েন্ট ডিমান্ডটাকে নোট করছে, তার কতটা ফলশ্রুতি হয়েছে, কতটা ফলাফল এসছে আন্দোলনের পর সেটাও রেকর্ড করছে, মিটিংয়ের ফলাফল রেকর্ড করছে, তাই তারাও এই কর্মবিরতি প্রত্যাহার করবে, কাজে যোগ দেবে। পিউনিটিভ অ্যাকশন গতকাল মুখ্যমন্ত্রী বলেছে নেওয়া হবে না, মিনিটসের সিদ্ধান্ত হয়েছে, আজকে রাজ্য সেটা আবারও বললো। সেই জায়গা থেকে অর্থাৎ রাজ্য বললো আমি বিজ্ঞপ্তি 19 অগস্ট বিজ্ঞপ্তি আমি দরকার হলে দুটো ক্লজ ডিলিট করে দেবো, সেই সঙ্গে জুনিয়র ডাক্তাররা বললে আমরাও কাজে ফিরবো, তবে আমাদের সমস্ত আজ পর্যন্ত 37 দিনের সিদ্ধান্ত একেবারে অর্ণব, আমাদের নজর থাকে এদিকে। আমি খুব সংক্ষেপে, আমার সঙ্গে গেস্ট রয়েছেন, তার কাছেই যাই। অরিন্দম দাস রয়েছেন, বিশিষ্ট আইনজীবী। খুব একটা পজিটিভ দিশার কথা কিছুক্ষণ আগে আপনি বলছিলেন না, আসলে যে কোনো কিছু শেষ যদি একটা পজিটিভ নোটে হয় তাহলে আগামী পথ চলাটা আরো প্রশস্ত হয়। দেখুন, এইদিকে রাজ্য বলছে এই বিজ্ঞপ্তির একাংশ মুছে ফেলা হবে, মুছে ফেলার কথা ইতিমধ্যেই বলে দিয়েছেন কপিল সিব্বল। অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা তারাও হয়তো একটা আশা আশঙ্কার দোলাচল তাদের মধ্যে চলবেই, স্বাভাবিক, কারণ তাদের সহকর্মীর সঙ্গে যে ঘটনা ঘটে গিয়েছে তাদের মধ্যে তো ভয় থাকবেই। কিন্তু কোথাও একটা মনে হচ্ছে না একটা সঠিক পথে এবার বোধহয় গোটা রাজ্যের যে চিকিৎসা ব্যবস্থা এগোবে বা এই যে তদন্ত প্রক্রিয়া, সেটাও বোধহয় একটা দিশা পেল। 100বার দেখুন, প্রথম কথা হচ্ছে যেটা ডাক্তারবাবুরা বারবার বলেছেন বা ওনাদের সঙ্গে কথা বলে আমরা যে বুঝেছি, ওরা বলেছিল সিস্টেমটা আর কি জং লেগে গেছিল বা ঘুণ ধরে গেছিল। তো সিস্টেমটা একটু নড়ে চড়ে না বসলে কোনো সিস্টেমেরই আপগ্রেডেশন হয় না। আমরা দেখবেন রিবুট যেটাকে আমরা টেকনিক্যালি বলি। তো এই যে আজকে সুপ্রিম কোর্টের অবজারভেশন বা সুপ্রিম কোর্ট যে দায়িত্ব নিল, সুপ্রিম কোর্ট এটাও পরিষ্কার করে দিল যে ডাক্তারবাবুদের কনফিডেন্স বিল্ড আপের জন্য এটা ভাবার কোনো কারণ নেই যে মামলা আজকেই শেষ হয়ে যাচ্ছে। এই মামলাটা কিন্তু কন্টিনিউ মনিটরিং করবে সুপ্রিম কোর্ট। এই যে যা যা আজকে আলোচনার মধ্যে উঠে আসছে বা যে যে ডিরেকশন সুপ্রিম কোর্ট দিয়েছে লাস্ট অর্ডারে, কনফিডেন্স বিল্ড আপ মেজার বা সিসিটিভি যে কোনো বেসিকগুলো, এবং সবটাই সুপ্রিম কোর্ট মনিটরিং করবে। তাহলে এটা নিশ্চয়ই আমাদের ভাবার একটা পজিটিভ কারণ আছে যে আজকে সুপ্রিম কোর্ট যদি মনিটরিং করছে, ডেফিনেটলি রাজ্য সরকার ইজ বাউন্ড টু ডিউটি বাউন্ড বিফোর দ্য সুপ্রিম কোর্ট এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য। তো কিছু ভয়ভীতি থেকেই যাবে, কিছু সিচুয়েশন একবারে ফুল প্রুফ বলে তো কিছু হয় না। আইনের চোখে আবার যদি কোনো আপগ্রেডেশন হয়, ধরুন কোনো যদি আবার সমস্যা তারা পড়ে, তারা নিশ্চয়ই আবার সুপ্রিম কোর্টের কাছে অ্যাপ্লিকেশন করে সেটা বলতে পারবে। তো এই রাস্তাটাও খুলে রেখেছে সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্ট যদি পুরো তদারকি করছে, আশা করি আমরা যে এটা একটা ঠিক গতিতে যাবে এবং ঠিক দিশা পাবে, এবং যে একটা অচল অবস্থা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়তো চলছিল বা সমস্যা আমরা ভুগছিলাম, সেটা আমার মনে হচ্ছে এই যে আজকের যে সুপ্রিম কোর্টের রায় বা কালকে যে ডিসকাশন, তারপর হয়তো কাটিয়ে ওঠা সম্ভব হবে। এই যে রাজ্যের মেডিকেল কলেজগুলো, এতগুলো মেডিকেল কলেজে সত্যি যদি আরজি করের এই ঘটনাটা সামনে এসেছে বলে, তার তদন্ত শুরু হয়েছে বলে, এই নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়, বায়োমেট্রিক বসানোর বিষয়, সিসি ক্যামেরা ইনস্টল করার বিষয়, এগুলোও সামনে আসছে। আমরা যদি পজিটিভ নোটে দেখি তাহলে এগুলো ইমপ্লিমেন্ট হবে আগামীতে। এটাও তো রাজ্যের ওভারঅল, আমি শুধুমাত্র স্বাস্থ্য ব্যবস্থার কথা বলছি না, চিকিৎসা ক্ষেত্রের কথা বলছি না, ওভারঅল রাজ্যের জন্য তো একটা দারুণ ছবি হিসেবে তৈরি। 100বার দেখুন, আজকে যে কোনো কর্মস্থলে সেফটি সিকিউরিটি একটা বেসিক মিনিমাম ডিগনিটি, এটা তো যে কেউ চায়। আজকে আপনি একটা প্রফেশন আছেন, আমি একটা প্রফেশন আছি, এটা তো আমাদের বেসিক ডিমান্ড। আমরা আজকে ধরুন যে 36 ঘন্টা ডিউটি করছে, তার যে মানে প্রতিকূলতা, তার একটা রেস্ট রুম নেই, প্রপার থাকার জায়গা নেই, প্রপার ওয়াশরুম নেই, এটাকে আমরা ভারতবর্ষের স্বাধীনতার এত বছর পর এক্সপেক্ট করি না।
এটাই চলে আসছিল হয়তো। এই নিয়ে দেখুন অনেক চিঠিচাপাটি হয়েছে, অনেক বলা হয়েছে, কিন্তু কোনো সময় একটা কিক স্টার্টের দরকার পড়ে সিস্টেমকেও। আমার মনে হচ্ছে এইটা একটা ঘটনা, নিশ্চয়ই এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা, না ঘটা উচিত ছিল, আমাদের বোনের প্রাণ না দেওয়া উচিত ছিল। কিন্তু আজকে সেই যে ঘটনার পর কিন্তু আজকে হয়তো সব মানুষের রিয়েলাইজেশন হয়েছে, মানুষ একত্রিত হয়েছে, এটাই তো একটা সিস্টেমে চলে। কিন্তু আজকে যে আন্দোলনটা হলো তার ফলে আজকে একটা নিশ্চয়ই পজিটিভ দিক আমরা দেখতে পেলাম। একটা কোনো ধ্বংসাত্মক আন্দোলন হয়নি, একটা খুব সিস্টেমেটিক মুভমেন্ট হয়েছে। আজকে হয়তো এটা শিক্ষিত ডাক্তার বলে তারা এটা মানে প্রুফ করে দিয়ে গেল যে কোনো লাঠি না চালিয়ে, কোনো ভাঙচুর না করে একটা মুভমেন্ট করা যায়। এবং সেই জন্য আজকে কিন্তু তারা সুপ্রিম কোর্টের কাছেও কিন্তু অ্যাপ্রাইজাল পেলো, কেন কোনো ধ্বংসাত্মক মুভমেন্টকে কেউই আমরা সমর্থন করি না। একটা পজিটিভ মুভমেন্ট হয়েছে, সুপ্রিম কোর্টের কাছেও তো সে চিত্র গেছে, সেই চিত্রের জন্য আজকে একটা জায়গা তৈরি হচ্ছে। আর আপনি যেটা বললেন, ডেফিনেটলি শুধু ডাক্তার কেন, পুরো এন্টায়ার হেলথ সিস্টেমের একটা যদি আপগ্রেডেশন হয়, আমরা যারা সাধারণ মানুষ সেই বেনিফিটটা নিশ্চয়ই আমরা পাবো। একদম। এবং এখানে কোথাও গিয়ে বলতে হয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালও কালীঘাটের বৈঠকে যেই স্টেপগুলো নিয়েছেন, এটার আমাদের প্রতিনিধিও বলছিলেন অর্ণব হাজরা, কোথাও গিয়ে এটারই একটা এক্সটেনশন যেন আমরা দেখলাম আজকে এই সুপ্রিম কোর্টে এই সওয়াল জবাব পড়বে, নয় কি? 100বার। দেখুন একটা জিনিস কি হয় বলুন তো, আমরা তো সবাই মানুষ, একবার নেগেটিভিটি চিন্তা ভাবনা করতে হলে আমরা নেগেটিভ দিকে এগোতে থাকি, কিছুই হচ্ছে না, কিছুই হবে না। কালকে থেকে একটা পজিটিভ যে হাওয়া তৈরি হয়েছিল, সেই পজিটিভিটি আজকে সুপ্রিম কোর্ট কিন্তু শিলমোহর দিল। মানে আমরা যেটা কালকে থেকে দেখুন সবাই একটা আশায় বুক বেঁধেছিলাম যে ঠিক আছে একটা ডিমান্ড মানা হয়েছে, একটা আশার আলো দেখেছিলাম, আজকে সুপ্রিম কোর্টের কাছে কিন্তু সেই পজিটিভ, আজকের পর আমি এটা আশা করছি মানুষের মনে সেই পজিটিভিটি আসবে। ঠিক, একদম ঠিক। আসলে একটা হতাশা, কি হচ্ছে কি হবে, অনেকেই বলতে শুরু করেছিলেন জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, কিন্তু আজকের এই দিনটা বলা ভালো গতকাল রাত থেকে একটাই পজিটিভিটির হাওয়া বোধহয় বইতে শুরু করেছে। তাই আমরা বলতেই পারি মেবি ইট ইজ ডিলেড বাট নট ডিনাইড। নজর থাক।